আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বর্তমানে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার প্রায় 2 যুগের শাসনামলে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক যথেষ্ট শক্তিশালী হয়েছে। একই সাথে সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন ঘটানোয় তুরস্কের ভূমিকা সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সময়ে সংঘটিত নানা ঘটনা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তুরস্ককে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। বর্তমানে বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপটে এমন কিছু পরিবর্তন ঘটেছে যেগুলো থেকে তুরস্ক নানাভাবে সুবিধা লাভ করছে। যুক্তরাষ্ট্রে গত 80 বছর ধরে অনুসৃত পররাষ্ট্রনীতিতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক পরিবর্তন আনার ঘটনাও তুরস্কের এসব সুবিধা পাওয়ার পথকে মসৃণ করে দিয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। পর্যবেক্ষকরা বলছেন, তুরস্ক আঞ্চলিক পর্যায়ে অনেকটাই প্রভাবশালী দেশ হলেও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ আগে তেমন একটা পায়নি। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া দুর্বল হয়ে পড়ে এবং একটি নতুন শক্তিশালী দেশ হিসেবে মঞ্চে আবির্ভূত হয় চীন। দেশটি সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে শুরু করে। চীনকে ঠেকাতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দিকে নজর দেয় যুক্তরাষ্ট্র। ফলে ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য ও ককেশাস অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াইয়ে অবতীর্ণ হয় তুরস্ক ও রাশিয়া। এক্ষেত্রে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ হওয়ায় তুরস্কের পক্ষে রাশিয়ার সাথে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া অনেকটাই সহজ হয়েছে। রিসেপ তাইয়েপ এরদোয়ান তুরস্কের শাসন ক্ষমতায় আসার পর দেশের সামরিক ও কূটনৈতিক শক্তি বৃদ্ধি করে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তুরস্ককে অনেক উঁচুতে নিয়ে গেছেন। এরদোয়ানের ইসলামপন্থী রাজনীতি তুরস্ককে মুসলিম ও ইসলামী বিশ্বের নেতৃত্বের আসনে বসার পথও অনেকটাই সহজ করে দিয়েছে। অন্যদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও এরদোয়ানের সুসম্পর্ক থাকায় তা তুরস্কের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ক ও সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিলেও ট্রাম্প সেই পথে হাঁটছেন না। ফলে দীর্ঘদিনের কুর্দি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নিয়ে দীর্ঘদিনের জাতীয় সংকট কাটিয়ে ওঠা সহজ হয়েছে এরদোয়ানের পক্ষে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের বিলুপ্তির সিদ্ধান্ত তুরস্কের প্রাপ্তির খাতায় নতুন মাত্রা যুক্ত করে। এশিয়া মাইনর এলাকায়ও ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এনেছে। এসব ঘটনাবলী সামগ্রিকভাবে তুরস্কের অনুকূলে কাজ করেছে। সব মিলিয়ে সৃষ্ট ভূ রাজনৈতিক সুবিধাগুলো তুরস্ক এখন ভোগ করছে বলে মনে করেন বিশ্লেষক রিচার্ড ই ক্যারল। গত 80 বছর ধরে যুক্তরাষ্ট্রের অনুসরণ করা পররাষ্ট্রনীতি ব্যাপক পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। সোজা কথায় বলতে গেলে মার্কিন পররাষ্ট্রনীতিকে একবারে ওলট পালট করে দিয়েছেন ট্রাম্প ও তার সরকারের পররাষ্ট্রনীতির নির্ধারকরা। স্নায়ুযুদ্ধের অবসানের পর ইউরোপ দ্রুতই নিজেদেরকে নিরস্ত্র করে কল্যাণ রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দেয়। তারা নিজেদের সামরিক শক্তি বাড়ানোর পরিবর্তে সেই অর্থ ভর্তুকি হিসেবে প্রদান করে অনেকটাই সমাজতান্ত্রিক ধাঁচে জনগণকে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা প্রদান নিশ্চিত করতে বাজেটে বড় বরাদ্দ মঞ্জুর করে। এই কারণে ন্যাটো জোটের প্রধান শক্তিধর দেশ ও নেতা হিসেবে পশ্চিম ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বড় একটা আর্থিক বোঝা এসে পড়ে যুক্তরাষ্ট্রের কাঁধে। গত 80 বছর ধরে যুক্তরাষ্ট্র ইউরোপের জন্য এই আর্থিক বোঝা বহন করলেও ট্রাম্প ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের কাঁধে সেই বোঝা ঝেড়ে ফেলেছেন। ট্রাম্পের নীতিগুলোর মধ্যে আছে, প্রথমত যুক্তরাষ্ট্র এখন থেকে আর ইউরোপের প্রাথমিক নিরাপত্তার রক্ষাকর্তার দায়িত্ব পালন করবে না। দ্বিতীয়ত, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি তার জাতীয় বাজেটের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় না করে তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষায় এগিয়ে যাবে না। তৃতীয়ত, যে দেশ তার প্রতিরক্ষার জন্য যথেষ্ট অর্থ ব্যয় করবে না, যদি কখনো সেই দেশের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে যেতে হয় তাহলে সেই দেশটি অবশ্যই যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেবে।
ট্রাম্প প্রশাসনের এসব বক্তব্যে ক্ষুব্ধ ইউরোপের দেশগুলো রাশিয়ার সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তাদের নিরাপত্তার জন্য তুরস্ককে কাছে টানছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে তার সাথে ইউক্রেনে যুদ্ধ নিয়ে বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাদের এই বৈঠকের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। এই আলোচনাকালে ট্রাম্প ও ভ্যান্স যেভাবে জেলেনস্কিকে অপমান করে কথা বলেছেন তা সারা বিশ্বের কোটি কোটি মানুষ দেখেছেন। অপমানিত জেলেনস্কি যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে যান এবং লন্ডনে ইউরোপের নেতারা জরুরি বৈঠক করে হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে ট্রাম্প ও ভ্যান্সের করা আচরণের তাৎপর্য বোঝার চেষ্টা করেন। তারা ভালোভাবে এটা অনুধাবন করেন যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ইউরোপের সাথে সুসম্পর্ক রাখতে আগ্রহী নয়। এরপরই তারা ইউক্রেন ও জেলেনস্কির পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। উল্লেখ্য, ইউরোপের নেতাদের এই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও উপস্থিত ছিলেন। পশ্চিম ইউরোপের নেতাদের একথা বোঝার বাকি থাকে না যে ট্রাম্প প্রশাসন ইউরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অনুসরণ করা পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনছে। এরপর থেকেই ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে শুরু করে। জার্মানি তার সংবিধানে সংশোধনী এনে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে $500 বিলিয়ন ব্যয় করার পথ উন্মুক্ত করে। পোল্যান্ড তার সেনাবাহিনীর সদস্য সংখ্যা 3 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ করার সিদ্ধান্ত নেয়। ফ্রান্সও তার পরমাণু অস্ত্রগুলো যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে রাখার পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপের দেশগুলোর এসব পদক্ষেপ যথেষ্ট নয়। বিশেষ করে রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবেলা করার জন্য শক্তিশালী সামরিক বাহিনী ও সমরাস্ত্র প্রয়োজন হবে ইউরোপের। আর সেক্ষেত্রে তুরস্কই হতে পারে ইউরোপের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ সহযাত্রী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। দেশটি দীর্ঘদিনের বিদ্রোহী গোষ্ঠী পিকেকে অস্ত্র সমর্পণ করায় এখন আর তুরস্ককে তার দক্ষিণাঞ্চলে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করে রাখতে হবে না। দীর্ঘদিন কারাবন্দী পিকেকে নেতা আবদুল্লাহ সালান অস্ত্র পরিত্যাগ করে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সরকারে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। ফলে কুর্দি অধ্যুষিত অঞ্চলে দীর্ঘদিন ধরে মোতায়েন করে রাখা সেনাদের এরদোয়ান এখন ককেসাস সহ বিভিন্ন অঞ্চলে মোতায়েন করতে পারবেন। ইউরোপের কাছে ককেসাস অঞ্চলের কোনো গুরুত্ব নেই বললেই চলে, অথচ রাশিয়া থেকে মধ্যপ্রাচ্যে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই অঞ্চলটি। অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সমতল ভূমিতে যাওয়ার প্রবেশ পথ হচ্ছে ককেসাস অঞ্চল। রাশিয়ার জন্য তার নিরাপত্তার জন্য এই অঞ্চলটি খুবই স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়। ককেসাস অঞ্চলের দেশগুলোতে নানাভাবে হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের চেষ্টা করা রাশিয়ার পুরনো অভ্যাস। জর্জিয়ার রাশিয়াপন্থী সরকার সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতির মাধ্যমে জয়লাভ করে। এর বিরুদ্ধে আন্দোলনে নামে বিরোধী দল। এই আন্দোলন দমন এবং ক্ষমতায় টিকে থাকতে জর্জিয়ার সরকারকে সহযোগিতা করে রাশিয়া। ইউক্রেনের সামরিক আগ্রাসনের পর জর্জিয়ায় রাশিয়ার এই হস্তক্ষেপকে মোটেই ভালো চোখে দেখছে না দুই ঘনিষ্ঠ মিত্র আজারবাইজান ও তুরস্ক। আজারবাইজান রাশিয়ার তৎপরতাকে নিজেদের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে, অন্যদিকে তুরস্ক এটাকে তার জন্য পরোক্ষ হুমকি মনে করে। বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা অনেক আগে থেকেই চলছে। এই এলাকা নিয়ে আর্মেনিয়ার সাথে প্রথম যুদ্ধে হেরেছিল আজারবাইজান। সেই যুদ্ধে রাশিয়া ও ইরান আর্মেনিয়ার পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু দ্বিতীয়বারের যুদ্ধের সময় তুরস্ক আজারবাইজানকে সামরিক সহযোগিতা দিয়েছিল। এর ফলে নাগর্নো কারাবাখের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হয় আজারবাইজান। বর্তমানে আজারবাইজানে তুরস্কের শক্তিশালী সামরিক উপস্থিতি ককেসাস অঞ্চলে তুরস্ককে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রেখেছে। এই অঞ্চলে রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক একটি শক্তিশালী রক্ষা কবচ হিসেবে কাজ করছে বলে মনে করেন বিশ্লেষকরা। ককেসাস অঞ্চলে তুরস্কের উপস্থিতির ফলে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে রাশিয়া সেভাবে প্রভাব বিস্তার করতে পারছে না।
এর ফলে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে নিরবিচ্ছিন্ন জ্বালানির সরবরাহ নিশ্চিত হয়েছে। এ বিষয়টি ইউরোপের সাথে তুরস্কের সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করেন বিশ্লেষক রিচার্ড ক্যারল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।